বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল এবং ২৩তম রাষ্ট্রপতি হলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপির একজন ডেডিকেটেড মানুষ। তিনি দীর্ঘদিন মহাসচিব ছিলেন, এর আগে ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। দীর্ঘ তার রাজনৈতিক এই যে পথ চলা, সেই পথ চলায় আমরা কিন্তু নানা রকমের কথা তার মুখ থেকে শুনেছি এবং এটাই শোনার কথা, কারণ তিনি একজন নিবেদিত প্রাণ রাজনীতিক এবং বিএনপির অন্তঃপ্রাণ রাজনীতিক। এখন রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি আসলে হতে পারেন আসলে একজন নিরপেক্ষ লোক। এখানে নিরপেক্ষ বলতে হচ্ছে যে দল মত নির্বিশেষে তিনি এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি থাকবেন যার মাধ্যমে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার ঘটবে। প্রধানমন্ত্রী এমন কোনো সিদ্ধান্ত নিতে চাইলেন যেটা হয়তো তিনি আরও গভীরে ঢুকে দেখেননি, যেখানে নাকি বাংলাদেশের স্বার্থ সেখানে নষ্ট হয়। তখন দেখা গেল যে রাষ্ট্রপতি আরও গভীরতরভাবে বিশ্লেষণ করে, চিন্তা করে বা এটা নিয়ে গবেষণা করে তিনি হয়তো পরামর্শ করে তিনি হয়তো আরেকটি সিদ্ধান্ত নিলেন, অথবা তিনি হয়তো এটা প্রধানমন্ত্রীকে জানালেন। তারপর প্রধানমন্ত্রী যদি শোনেন তাহলে তো হয়েই গেল। আর যদি না শোনেন, তিনি যদি এইরকম হন যে তিনি তার মতো তিনি যেটা ভেবেছেন, তিনি কিছু স্বার্থের বিষয় ভেবেছেন, যে স্বার্থগুলো তার দিকে যায় এবং যে বিষয়গুলো তার দলের দিকে যায়, হয়তো আপামর মানুষের জন্য হয় না, এমন কোনো বিষয় হলে রাষ্ট্রপতি তখন এটা আলোচনা সাপেক্ষে তিনি প্রয়োজনে যদি নাই পারেন তাহলে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দিয়ে নাই পারেন, তাহলে তিনি নিজেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এইরকম একটা পাওয়ার কিন্তু রাষ্ট্রপতি থাকতে হবে। যদি এরকম হয় তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হলো, অর্থাৎ রাষ্ট্রপতি যদি চান যে গভীরতর বিশ্লেষণ করে কোনো একটি ভালো সিদ্ধান্ত নেবার, তাহলে সেটা নিতে পারবেন অথবা পরামর্শ দিতে পারবেন। এমনও তো পরিস্থিতি হয় যে খুব খারাপভাবেই, খুব বাজেভাবেই হয়তো প্রধানমন্ত্রী দলীয় চিন্তা করে সেইভাবে তিনি সিদ্ধান্ত নিলেন। তখন একটু অ্যারোগেন্টলি রাষ্ট্রপতি যেন সেটাকে থামিয়ে দিতে পারেন এবং রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত অটল থাকতে পারেন দেশ ও দশের স্বার্থে। এটা তো আমরা যখন বিষয়টা খুব কড়াকড়ির দিকে চলে গেল তখন হয়তো হতে পারে, কিন্তু নর্মালি যেটা হতে পারে যে আলোচনা সাপেক্ষে অনেক ভুল ভ্রান্তি কিন্তু দলীয় সরকারে থাকতে পারে, কারণ যেহেতু দল পরিচালনা করে এসেছে তারা, দলের প্রতি তাদের টান, দলের প্রতি তাদের মায়া, দলের লোকেদের প্রতি তাদের যে সফট কর্নার, এগুলো তৈরি হতে পারে। কিন্তু যখন এই চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটি থাকবে তখন কিন্তু দেশ ও দশের জন্য, অর্থাৎ আপামর জনগোষ্ঠীর জন্য তা ভালোর দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন এমনও হতে পারে যে রাষ্ট্রপতি এমন একটি সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তটি আসলে দেশ ও দশের পক্ষে সার্বজনীনভাবে এটা যাচ্ছে না, তখন কিন্তু প্রধানমন্ত্রী ওইটার একটা চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য সে কিন্তু তখন তার সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে বা আপামর জনগণের কথা চিন্তা করে তিনি কিন্তু রাষ্ট্রপতির ওই বিষয়টিও কিন্তু তিনি রাষ্ট্রপতিকে জানাতে পারেন। ফলে রাষ্ট্রপতি চাইলেই কিন্তু স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারবে না, একইভাবে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারবে না। আমরা এই যে 2024-এ 5 আগস্টে আমরা যে বিপ্লব ঘটালাম, সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু এইরকম একটি শাসন ব্যবস্থা কায়েম হবে, সেটাই আমরা চেয়েছি এবং এখনও চাই। এর এতটুকু ব্যত্যয়, অর্থাৎ এই যে চাঁদাবাজি করা, দুর্নীতি করা, আইন শাসন বিভাগ, এগুলো সব সরকারের করায়ত্তে থাকা, এরপর বিভিন্ন দপ্তর অধিদপ্তরগুলো আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এই সব কিছুতে সরকারি লোকেদের নিয়ন্ত্রণ বেড়ে যাওয়া। সরকারি লোক বলতে এখানে কিন্তু সব ওই দলীয় মানুষজনই কিন্তু এখানে তখন লিড দেয়। ফলে এই বিষয়গুলো যেন না হয়, যেন সেটা দেশ ও দশের স্বার্থে হয়, যেন সেটা কল্যাণের স্বার্থে হয় এবং বিরোধী মত আছে, বিরোধী দল আছে, দেখা গেল যে তাদেরকেও প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরও দাবি দেওয়া মানা হয়। অর্থাৎ এইভাবে যদি একটা দেশ চলতে থাকে তাহলে কিন্তু এই যে নানা রকমের যে ঝামেলা হচ্ছে, নানা রকমের যে মতানৈক্য তৈরি হচ্ছে, নানা রকমের যে ব্যারিয়ার তৈরি হচ্ছে দেশ পরিচালনার ক্ষেত্রে, নানা রকমের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেইগুলো কিন্তু থাকবে না। এবং
এই যে ২৪-এর ৫ আগস্টের আশা আকাঙ্ক্ষা তা কিন্তু এইগুলোই ছিল যে কোনো সরকার যেন স্বেচ্ছাচারী হয়ে ওঠে, এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না। সেই জন্য বলা হয়েছিল ৭২-এর সংবিধান এটাকে বাতিল করে দেয়া। কারণ সেখানে এমন কিছু ক্লজ আছে যে ক্লজের কারণে একটি সরকার হয়তো সে নিজেই দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। তো প্রমিনেন্ট যখন হবে তখন সরকার হোক, সরকার তো আমাদেরই সরকার, জনগণেরই সরকার, কিন্তু সেই সরকার যখন দলীয় সরকার হয়ে যায়, সেই সরকার যখন কোনো একটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, সেই সরকার যখন তার দুরভিসন্ধি বাস্তবায়নে দেশের অর্থ টাকা লুটপাট করে সে বিদেশে তার আখের গোছায়, তখন কিন্তু সেই রাষ্ট্রপ্রধান অথবা সেই সরকারকে দিয়ে আমাদের আপামর জনগণের কিন্তু কোনো লাভ নেই। বরং জনগণ তো ক্ষতিগ্রস্ত হয়ই, উপরন্তু এই যে দেশটি, এই দেশটিরও কিন্তু ক্ষতি হয়ে যায়। ফলে এরকম একটি পরিস্থিতি থেকে মুক্তির জন্যই আমরা কিন্তু বলেছিলাম যে এই যে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের সময় তাদের সচিব, তাদের প্রশাসনের সকল লোকজন, সরকারি লোকজন, তারপর দপ্তর অধিদপ্তরে তাদের কর্মকর্তা এবং বিভিন্ন যে বাহিনী আছে সেই বাহিনীগুলোতে তাদের মতের লোকেরা, এইগুলো কিন্তু তারা সেট করেছে, এইগুলো তারা বসিয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থেকে থেকে। ফলে হাসিনা পালিয়ে গেলেও কিন্তু এই যে ক্ষমতার চক্রটি, ক্ষমতার এই যে প্রভাবটি, এই প্রভাবটিকে কিন্তু আমরা কখনোই সরাতে পারিনি। যার কারণে দেখা গেছে যে উপদেষ্টারা এসেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তখনও আওয়ামী লীগের সবাই ছিলেন। এরপর বিএনপির সরকার গঠিত হলো, এখনও আওয়ামী লীগের সবাই আছে। অর্থাৎ এখন ফুল প্যাকেজ নিয়েই, অর্থাৎ আওয়ামী লীগের ফুল প্যাকেজ নিয়েই কিন্তু রাষ্ট্রটি চলছে। এই তো কিছুদিন আগে চুপ্পুকে সরানো হলো। এই চুপ্পুকে সরানোর ইস্যুটি কিন্তু একেবারে শুরুর দিকেই ছিল, তাহলে এতদিন সরানো হয়নি নানা স্বার্থ, নানা চিন্তা করে। সেই চিন্তা রাষ্ট্রের পক্ষে গেছে কিনা সেটা হয়তো ভাবা হয়নি। যখন দেখা হয়েছে যে এটা তো দলের বিপক্ষে চলে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে মসনদ নড়বড়ে হতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে এই জায়গাটিকে এই জায়গাটিকে চিন্তা করে পুরো একটি অংশ একটা কু করে ফেলতে পারে, তখন হয়তো তাকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কুটি বা এই যে সমস্যাটি, এই সমস্যাটি কিন্তু ৫ আগস্টের পরপর অন্তর্বর্তী সরকারের সময় খুব কাছাকাছি সময় কিন্তু ঘটে যেতে পারত। একটা বিরাট রিস্ক কিন্তু ছিল, কারণ বাহিনী, আমরা বলবো সচিব, সবকিছু কিন্তু আওয়ামী লীগের তখনও ছিল। ফলে এই যে কথাগুলো বলা যে একজন রাষ্ট্রপতি বাংলাদেশে নির্বাচিত হবেন, তিনি এমন একজন রাষ্ট্রপতি হবেন যিনি মোটামুটি আমরা বুঝে থাকি যে নিরপেক্ষ, অথবা তিনি কোনো আধিপত্যবাদ মেনে নিতে চায় না, তিনি হয়তো রাষ্ট্রের কথাই চিন্তা করেন, তিনি হয়তো নানা দেশের সাথে সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্কগুলো হবে যে দুই পক্ষেরই যে স্বার্থ আছে সেই স্বার্থগুলো মেনটেন করবে, রক্ষা করবে। বিশেষ করে বাংলাদেশের স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে, মেনে চলতে হবে। এইরকম মন মানসিকতার যে মানুষটি, যিনি মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিষয়টি তার থাকবে, পাশাপাশি ২৪-এর যে এই বিপ্লব, এই বিপ্লবের বিষয়টিও থাকবে। এইভাবে সকল যে বাংলাদেশের নানা গর্বের ইতিহাস, এই গর্বের ইতিহাসগুলো সে ধারণ করবে এবং তার স্মৃতিতেও থাকবে, সে নিজেও সেখানে হয়তো ইনভলভ থাকবে। এইরকম একজন লোক হলে সেটা কিন্তু হয়তো উত্তম হতে পারত। তো যাই হোক, আমরা বর্তমান যিনি হলেন তাকে আমরা সাধুবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তবে এই বিষয়গুলোতে যাতে করে সংসদ সদস্যগণ ফ্রিলি তার নিজের মতামত ব্যক্ত করতে যদি পারতেন তাহলে এটা উত্তম হতো। আমরা কিছু জায়গায় দেখেছি এবং এগুলো নিউজে এসেছে যে এখানে বাধ্যবাধকতা ছিল যে সংসদ সদস্যরা কাকে কাকে ভোট দিতে পারবে বা কিভাবে দিতে পারবে। এই বাধ্যবাধকতার কারণেও হয়তো দেখা গেল যে এটা হয়তো কিছুটা একপেশে, বা অনেকেই বলছেন যে একপেশে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে যা হবার কথা তাই হয়েছে। ফলে এখানে আমরা যে জনগণের যে একটা ইচ্ছের প্রতিফলন বা জনগণের ইচ্ছের যে একটা আমরা প্রতিচ্ছবি তা কিন্তু দেখতে পাইনি বা পেলাম না। তাহলে আমরা বারবার বলছি গণতন্ত্রের কথা, বারবার বলছি জনমানুষের কথা, বারবার বলছি মানুষের মুক্তির কথা, বিপ্লবের পর বিপ্লবের যে চেতনা সেই চেতনা বাস্তবায়নের কথা, কিন্তু এইগুলোর মধ্য দিয়ে তা হচ্ছে কিনা। ফলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবায়, আমরা কিন্তু ভাবছি এই বিষয়গুলো নিয়ে। তো আশা করছি যে এই বিষয়গুলো নিয়ে সরকার এর পরবর্তী যতগুলো বিষয় থাকবে সেই বিষয়গুলো নিয়ে খেয়াল করবে এবং মানুষের মধ্যে চেঞ্জ আসে, সেই চেঞ্জের কারণেও যদি আমরা দেখি যে
কোনো একটা মানুষ তার যখন দায়িত্ব সে নিয়েছে তখন সে চেঞ্জ হয়েছে, অথবা সে সত্যিকার অর্থেই এটা বুঝে একটি নিরপেক্ষ অবস্থা বজায় রেখে কাজ করছে, তাহলে তো হয়েই গেল। আমরা সেই প্রত্যাশাই এখন করব।